কখনো বা কোনো প্রত্যাশা পূরণের দাবিতে আন্দোলন চলছে। আজকের পর্বে আমরা কথা বলবো চলমান আন্দোলন নিয়ে। সরকারি চাকুরিতে কোটার বিরুদ্ধে শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যা সরকার পতনের এক দফা আন্দোলনে রূপ নেবার পর ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। অন্তর্বর্তী সরকার গঠনের পর বেশ কিছুদিন এক এক সময় এক এক দাবিতে প্রায় প্রতিদিনই দেশে আন্দোলন চলেছে। অন্তর্বর্তী সরকার গঠনের পর যেসব আন্দোলন আলোচিত হয়েছিল তার মধ্যে ছিল উচ্চ আদালত প্রাঙ্গণে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে আন্দোলন। বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যেমন আন্দোলন হয়েছে, তেমনি আন্দোলন করেছেন রিকশা চালকরাও। আন্দোলন করেছিলেন আনসার সদস্যরা। চিকিৎসা সেবা প্রতিষ্ঠানেও হয়েছিল আন্দোলন। টানা বেশ কয়েকদিন আন্দোলন করেছিলেন পোশাক শ্রমিকরা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণের দাবিতেও হয়েছে আন্দোলন, আর এই আন্দোলনের বিরোধিতা করে বেশ কয়েকটি রাজনৈতিক দল। দুজন উপদেষ্টাকে নিয়োগের পর তাদের অপসারণের দাবিতেও হয়েছে আন্দোলন। তবে আন্দোলন সময়ের সাথে সাথে এখন কিছুটা কমলেও একেবারে বন্ধ হয়নি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বছর ২০২৪-এর শেষ দিনে বিপ্লবের ঘোষণাপত্র দেয়ার কথা থাকলেও সরকার ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিলে তা আর দেয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাম্প্রতিক সময়ে আলোচনায় রয়েছে ক্যাডার সার্ভিসের আন্দোলন, যেখানে মুখোমুখি অবস্থানে রয়েছেন প্রশাসন ও অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা। গণঅভ্যুত্থানের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন ও সংঘর্ষ হলেও তা এখন কিছুটা কম। সাম্প্রতিক সময়ে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে গ্রাফিতি আঁকার কারণে দুজন শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হলে প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন করেছেন। আন্দোলন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও। প্রিয় দর্শক, ডেডলাইন ৩৬ জুলাই স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সাথে অবস্থান করছেন নাইম আবেদিন এবং মিতু আক্তার। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীকালীন সময় আমি দেখেছি ছাত্ররা আন্দোলন করছেন, আনসার বাহিনী আন্দোলন করছেন, আসলে সবাই একটা করে হলো যে আন্দোলন করছে। এই মুহূর্তে আমরা এসে দেখতে পাচ্ছি কি আসলে এই আন্দোলন থেকে আমলারাও বাকি যাচ্ছে না, মানে যাদেরকে আমরা বিসিএস ক্যাডার বলে থাকি, ভিন্ন ভিন্ন ক্যাডার বা আমলা বলে থাকি, প্রশাসনের লোকজন, তাদের বাইরের লোকজন, অন্যান্য যারা আছেন, এই যে সবাই হলো যে জুলাই অভ্যুত্থানের মোটিভ কী ছিল? বৈষম্যহীন এক বাংলাদেশ, সমতার এক বাংলাদেশ। কিন্তু তারপরও দাবি দাওয়া আদায় করতে সিস্টেমেটিক ওয়েতে না গিয়ে হলো যে আমাদেরকে এখন পর্যন্ত কেন আসলে আন্দোলনের দিকে ধাবিত হতে হচ্ছে, রাজপথে নামতে হচ্ছে, এবং বাইরে কেন আমলারা কেন তার বাইরে যেতে পারছে না? আপনার কি মনে হয় নাইম আবেদিন? দেখুন, প্রথমত একটা বিষয় যে আন্দোলনকারী যারা আছে অনেকেই তাদের ন্যায়সঙ্গত বিষয় নিয়ে কিন্তু আন্দোলন করছে, কারণ তারা দীর্ঘ বছরগুলোতে বিগত শাসনামলে তারা তাদের যে দাবি দাওয়া সেগুলো তারা পারেনি, উত্থাপন করতে পারেনি। তো এখন যখন তাদের অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ম্যান্ডেট নিয়েই কিন্তু সরকার হয়েছে, এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের একটা আস্থা আছে এবং তারা সেই ভরসার জায়গাটা আছে বলেই কিন্তু তারা সেই সাহস পাচ্ছে যে না, এখন আন্দোলন করলে হয়তো তারা কিছুটা গেইন করতে পারবে। তবে এখানে কিছু আছে যারা এই মুহূর্তের সুযোগ নিতে চাচ্ছে এবং কিছু আছে যারা এই মুহূর্তে বুঝতেছে না, কারণ এখন সময়টা আন্দোলন করে মব ক্রিয়েট করে প্রেশারাইজ করার না, এখন সময় হচ্ছে সংস্কার করার। অর্থাৎ সংস্কার করার পরে তখন আপনাদের দাবি দাওয়াগুলো নির্বাচিত সরকার যারা আসবে, এবং এই সরকার যতটুকু পারে ততটুকু করে যাবে এবং সম্পূর্ণ ফুলফিল করবে হচ্ছে নির্বাচিত সরকার। তো আমলা বা যারা এখন আন্দোলন করছে তাদের মধ্যে যাদের তো ন্যায়সঙ্গত কিছু আছে, কিন্তু বেশিরভাগ হচ্ছে এখন যারা এটাকে ইস্যু করার চেষ্টা করছে তারা হচ্ছে এই সরকারকে চাপে ফেলার জন্য করছে। অর্থাৎ সরকারকে চাপে ফেলে তারা যে কোনোভাবে নিজেদের যে স্বার্থ সেটা হাসিল করার জন্য মেইন তাদের মোটিভ হচ্ছে সরকারকে চাপে রাখা। কারণ চাপে রাখলে তাদের আসলে কি সুবিধা? এখানে তাদের দুই ধরনের এজেন্ডা থাকে। একটা হচ্ছে আপনি জানেন যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যেই আমাদের ছাত্র উপদেষ্টা যারা আছেন তারা কিন্তু বারবার বলে এসেছেন যে আমলাতান্ত্রিক যে জটিলতা এবং আমলাদের যে আধিপত্য
এবং বাংলাদেশে যে আমলাতান্ত্রিক সিস্টেম, এই সিস্টেমকে একদম ভেঙে নতুনভাবে যাতে এমন করে করা হবে যখন আর বাংলাদেশে আপনি জায়গায় দিন 16 বছরে প্রায় 2 লাখ কোটি টাকা হচ্ছে আমলারা হচ্ছে ঘুষ খেয়েছে বা দুর্নীতি করেছে। তো 2 লাখ কোটি টাকা সেটা যাতে পরবর্তী 15 বছরে 2000 কোটি টাকাও আর না হয়, সেই সিস্টেম করার জন্য কিন্তু আমাদের উপদেষ্টারা বারবার বলে এসেছেন এবং আমরা ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকেও বলা হচ্ছিল এবং এটাতে কিন্তু তাদের গাত্র দেওয়া শুরু হয়ে গিয়েছিল। তারা বিভিন্নভাবে আমাদের এই কথার অপোজিশনে, তারা অপোজিটে দাঁড়িয়ে আমাদেরকে বিভিন্নভাবে যাতে আমরা তাদেরকে ওই জায়গাটা না ধরতে পারি, আমলাদেরকে তারা যাতে তাদের আগের মতো গায়ে বাতাস লাগিয়ে ঘুরবে এবং মোটা অঙ্কের ঘুষ খাবে, সেই কারণেই আমার মনে হয় যে তারা এই কাজগুলো করছে। মিতু আক্তার, আপনি কি নাইম আবেদিনের সঙ্গে একমত নাকি আপনি কিছু যুক্ত করতে চান? আমি অবশ্যই যুক্ত করতে চাইবো। আমার মনে হয় যে আসলে 17 বছর যে ফেসিস্ট সরকার ছিল, সেই সরকারের আমলে তো কেউ কোনো দাবি উত্থাপন করতেই পারেনি। সো সেই দাবিটা আসলে উত্থাপনের কিছু কি বলে সুযোগ পেয়েছে ওরা। এটাকে বলা হয় আমার মনে হয় বাক স্বাধীনতা, এবং প্রত্যেকে সেটা হোক যৌক্তিক সেটা হোক অযৌক্তিক, তারা যৌক্তিক এবং অযৌক্তিক সব দাবি নিয়ে এখন সামনে আসতেছে এবং কোনো কিছু হলেই আন্দোলনে নেমে পড়ছে। আমার মনে হয় যে এখানে ওরা আসলে বাক স্বাধীনতা পেয়েছে, যেটা আসলে গত 17 বছর কারোর মধ্যে ছিল না। তো এটা আমাদের জন্য একটা পজিটিভ পয়েন্ট যে ইন্টারিম গভর্নমেন্ট আসুক বা আমরা 37শে জুলাইয়ের পরে আসলে যে গভর্নমেন্টকে দাঁড় করিয়েছি মানুষের সামনে, জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকারকে আমরা বসিয়েছি, সেই সরকারের সামনে আসলে সবাই মন খুলে কথা বলতে পারছে। তারপর যদি আমি কিছু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে যৌক্তিক অযৌক্তিক। যদি আমি বলি যে 43তম BCS-এর গ্যাজেট যেটা বাতিল করা হয়েছে, সেখানে আপনি বললেন যে আমলারাও নেমে পড়ছে। আসলে কিছু দাবি থাকে যেগুলো আসলে খুবই যৌক্তিক, যেরকম আমাদের কোটা সংস্কার আন্দোলনটা যৌক্তিকতার দাবির ভিত্তিতেই কিন্তু আমরা আজ এই পর্যায়ে এসে মানে সরকার পতন করতে সাহায্য করেছে। তো এরকম কিছু দাবি থাকবে, কিন্তু এর সাথে সাথে অযৌক্তিক অনেক দাবি আসতেছে, যেটা আসলে আমার মনে হয় না যে মানে ফলপ্রসূ কিছু হবে দিন শেষে। তো এরকম আসবে, ইন্টারিম গভর্নমেন্টের চ্যালেঞ্জ তো এগুলাই যে আসবে, এটাকে কীভাবে হ্যান্ডেল করবে, কীভাবে দেশটাকে আরও সুন্দর করে সাজাবে, এগুলাই চ্যালেঞ্জ। আসলে সরকার হইলে তো এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতেই হবে। তো এটা আসলে শুধুমাত্র কি একটি কারণেই যে তারা আসলে তাদের কিছু সুযোগ সুবিধা চলে যাবে বিধায় তারা আসলে আতঙ্কিত হয়ে এই আন্দোলনটি করছে, যেটাকে আপনি বাক স্বাধীনতা বলছেন, নাকি এর অন্য কোনো কারণও আছে? দেখুন, এখানে কি কারণ রয়েছে সেটা আমাদের দেশীয় যেই গোয়েন্দা সংস্থা বা ইন্টেলিজেন্স আছে, এটা তাদের বিষয়, তারা অরিজিনাল কারণটা বের করবে বা এটা তাদের, এটা সরকারের কি মনে হয় সেটা সরকারের বিষয়। সরকারের, আমরা তো কেউ সরকারি দলও না, আমরা জানিও না আসলে সরকারের অর্গানোগ্রামগুলো কিভাবে আসলে ফাংশন করে। তো আমরা আমাদের জায়গা থেকে, আমরা বাইরে থেকে যতটুকু বুঝতে পারি, যে আমাদের কাছে এটাই মনে হয় যে তারা এখন তাদের অস্তিত্ব সংকটে ভুগছে। হ্যাঁ, তারা ভাবতেছে হয়তো তাদের বিভিন্নভাবে তারা যে সুযোগ সুবিধাগুলো ভোগ করে আসতেছিল, এখন সেই সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারবে না। এই কারণে শুধু তারাই না, এরকম আরও অনেকেই আছে। যেমন আপনি দেখেন, আমি এই কিছুদিন আগে যেই ইসকনের যেই আন্দোলনগুলো হলো, এরপরে আনসারের আন্দোলন হলো, আপনি দেখেন গার্মেন্টস শ্রমিকের আন্দোলন হয়েছে, শিক্ষার্থীদের আন্দোলন, তিতুমির কলেজের আন্দোলন হয়েছে। আপনি দেখেন সেখানে কিন্তু অলরেডি এখন বলেছে যে 7 কলেজকে আলাদাভাবে ইউনিভার্সিটি করার একটা প্রসেস কিন্তু শুরু হয়েছে। তো আন্দোলন যদি যৌক্তিক হয়, সেক্ষেত্রে কিন্তু সরকার অবশ্যই সেখানে ব্যবস্থা গ্রহণ করছে এবং তাদেরকে আশ্বস্ত করছে। কিছু জিনিস আছে সেটা এক নিমিষে করা সম্ভব না, সেটা দীর্ঘমেয়াদীভাবে সরকারকে সময় দিতে হবে, সরকার সেটা নিয়ে ভাববে, পরিকল্পনা করবে, তারপর ইমপ্লিমেন্ট করবে। এখন আমলারা বা আরও যারা এখন বর্তমানে এক্সিস্টিং আন্দোলনকারী হিসাবে আছে, তো তাদের আসলে মূল মোটিভ কি, এটা সরকারই বিশ্লেষণ করবে। সরকার যদি মনে করে যে না তাদের দাবি যৌক্তিক, তাহলে অবশ্যই সরকার ব্যবস্থা নেবে সেই অনুযায়ী। আর যদি তাদের দাবি অযৌক্তিক হয়, তাহলে সেটা আমলা হোক আর যেই হোক, কারো দাবি সেটা কখনোই ফলপ্রসূ কিছু বয়ে আনবে না। কিন্তু আক্তার, আমাদের প্রশাসন বলি বা অন্যান্য যে আমলা যাদেরকে আমরা বলছি, তারা আসলে আইন কিন্তু প্রয়োগ করেন মোস্টলি, তাই না? তারা আসলে জনগণের দাবি দেওয়া পূরণ করেন, তাদের মাধ্যম দিয়ে হলো যে সরকারের কাছে বা সিস্টেমের কাছে তাদের দাবি দেওয়া পৌঁছায়। কিন্তু তাদের দাবি দেওয়া পূরণ করতে যদি তাদের আসলে কোনো সিস্টেমেটিক ওয়েতে না গিয়ে রাস্তায় নামা প্রয়োজন পড়ে, তাহলে এটাকে কি আপনি হলো যে যেটা যৌক্তিক অযৌক্তিকের মাঝখানেই হলো বেঁধে রাখবেন, নাকি আপনার কাছে মনে হয় যে না তাদের আসলে তারা এই যে আইডেন্টিটি ক্রাইসিস যেটা উনি বললেন, সেটার বাইরে আসলে অন্য কোনো কিছু দেখতে পাচ্ছেন খালি চোখে?
মানে নাইম যেরকম বললো যে আসলে তারা সুযোগ সুবিধা, তাদের যে ঘুষের টাকা সেটা হারায় ফেলবে, এরকম তারা আসলে আইডেন্টিটি ক্রাইসিসে তো ভুগছেই, সেখানে আসলে তারা খুব ভয়ে আছে যে আমার কোনোভাবে যদি আমার এইখানের যেরকম হয় না যে দেশকে রিক্লেমেশনের বাংলাদেশ যদি করতে চায়, সেখানে যদি তাদের চাকরি চলে যায় এবং মানে খতিয়ে যদি দেখা হয় আসলে তারা কোন আমলে চাকরিপ্রাপ্ত এবং তারা কিভাবে আসছে, এইগুলো দেখে যদি ধরে ধরে ওদের চাকরি থেকে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু তারা একদম রাস্তায় বসবে। সো ওই জায়গা থেকে তারা নিজেদেরকে বাঁচানোর জন্য যা যা করা লাগতেছে তারা কিন্তু তার ভিতরে থেকেও করতেছে। সো আমি মনে করি যে ওরা আসলে তাদের মধ্যে অবশ্যই হয়তো সাবেক প্রধানমন্ত্রীর প্রতি একটা সফট কর্নার কাজ করে বা আওয়ামী লীগের প্রতি সফট কর্নার কাজ করে বলেই তারা এখনো পর্যন্ত তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এরকমভাবে লড়ে যাচ্ছে। আমরা এতক্ষণ ধরে আমলাদের কথা বললাম, যারা এখনো গ্যাজেটে 43তম কথা হলো, এর বাইরে যদি আমরা শিক্ষার্থীদের নিয়ে কথা বললাম, কিন্তু আমরা এখনো অবধি দেখতে পাচ্ছি আসলে এই যে আন্দোলনের কথা বলছি আমরা, পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পেয়েছি যে তারা আসলে ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন দাবি দাওয়া নিয়ে ভিন্ন ভিন্ন আন্দোলন করেছেন এবং তারা এখনো করছেন। এতে হলো যে দিন শেষে আমরা যদি লং রানের কথা চিন্তা করি, লং টার্মের কথা চিন্তা করি, আসলে শিক্ষার্থীরা দিন শেষে তো শিক্ষার্থীদের পড়াশোনা থেকে শুরু করে অন্যান্য জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হচ্ছে না? দেখুন, যখন একটা সিস্টেমেটিক্যালি একটা কিছুতে ফেইলিওর থাকে তখন সমস্যাটা হয় কি, ওই ধরেন আমি যদি একটা গাড়ির উদাহরণ দিই, একটা গাড়িতে যদি সমস্যা থাকে সেই গাড়ি নিয়ে আপনি যতদিন চলবেন, যতদিন চলবে ততদিন ওই সমস্যাটা নিয়ে চলতে হবে। কিন্তু আপনি যদি সাময়িক সময়ের জন্য কষ্ট করে ওই গাড়িটাকে রিপেয়ার করেন, পরবর্তীতে যারাই বা যেই ওই গাড়িটা ব্যবহার করবে তখন কিন্তু সেটা স্মুথলি চলবে। তো কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা জায়গায় যদি সমস্যা থাকে এবং সেটা যদি যৌক্তিক হয় সেই সমস্যাটা, তাহলে সেটা যদি যৌক্তিক আন্দোলনের মাধ্যমে সমাধান করা যায়, সাময়িকভাবে যদি পড়াশোনার বিঘ্নতা ঘটেও কিন্তু সেই পড়াশোনার বিঘ্নটা সাময়িকভাবে, কিন্তু দীর্ঘ দৌড়ের জন্য সেটা কিন্তু কি, সেটা আমাদের জন্য বেনিফিট। আমি দীর্ঘ দৌড়ের কথাই আপনাকে বলেছি, সেটা আপনি সংস্কারের কথা বলছেন, কিন্তু দিন শেষে সংস্কার তো আসলে আমাদের এত এত সেক্টরে সংস্কার দরকার বা আমাদের করতে হবে, সেটা তো আমরা আসলে সবাই মানছি, কিন্তু আমরা বলছি শুধু শিক্ষার্থীদের পার্সপেক্টিভটা থেকে, যে তারা যদি আসলে প্রতিদিন এরকম করে রাজপথেই থাকে, ক্লাসরুমগুলো কিন্তু ফাঁকা থেকে যায়। আর ক্লাসরুমগুলো যখন ফাঁকা থেকে যায় তখন কিন্তু আমরা যেই উদ্দেশ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ট্যাগ নিচ্ছি যে আমি ঢাবিয়ান, আমি রুয়েটিয়ান, আমি বুয়েটিয়ান, এগুলো আমি হলাম যে অস্ট স্টুডেন্ট, আমি ব্রাকুর স্টুডেন্ট, আমি আইউবির স্টুডেন্ট, আমি এআইইউবির স্টুডেন্ট, এই যে ট্যাগটা আমার প্রাতিষ্ঠানিক ট্যাগ, তাহলে সেই ট্যাগের যে উদ্দেশ্যে আমরা ওখানে গেছি সেটা কি আসলে বাধাগ্রস্ত হচ্ছে কিনা লং টার্মে, কি সেই প্রশ্নটা আমি দুইজনের কাছে জানতে চাইবো। নাইম আবেদিন, আপনারটা শেষ করে আমি মিতু আক্তারের কাছে যাব। দেখুন, এটা আমি মনে করি যে আমি যদি 1971 সালের কথা বলি, তখন যদি আপনি বলতেন যে না, আমি 2024 এর কথাই বলি, আমি বুঝতে পেরেছি যুদ্ধবাদ দিয়ে তোমরা পড়াশোনা করো, জি জি, এখন বিষয়টা 2024-এও কিন্তু কোনো অংশে আমি অন্যরকম দেখবো না। কারণ দেখেন, আমার দেশ যেখানে 1971 সালের পরে যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ যুদ্ধ করেছিল, সেই আকাঙ্ক্ষা কিন্তু তখন পূরণ হয়নি। এবং এখন 2024-এ এই যে 2000-2500 মানুষ যে প্রাণ দিল, তারাও কিন্তু একই আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু এই প্রাণটা দিয়েছে। তো সেই আকাঙ্ক্ষাকে আমরা ছুঁড়ে ফেলে দিয়ে যদি আমরা মাঠ থেকে চলে যেতাম তাহলে কি হতো? এখন আপনি দেখেন, টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি হয়, আপনার হাটে বাজারে চাঁদাবাজি হয়, এখন কারা চাঁদাবাজি করছে সেটা আমি বলবো না। তো আমরা যদি একদমই মাঠ ছেড়ে দিই তাহলে কিন্তু একটা দল যারা এই পলিটিক্যাল ভ্যাকিউমটাকে কাজে লাগিয়ে পুরো কিন্তু বাংলাদেশকেই তারা গিলে ফেলবে, এরকম একটা অবস্থা তৃণমূল পর্যায়ে। এখন সেটা এ দল হতে পারে, বি দল হতে পারে, যেই হোক। তো এই জিনিসটা যাতে না হয়, সংস্কার একটা পরিপূর্ণ সংস্কারের পরেই যাতে কোনো একটা জাতীয় নির্বাচন হয় এবং আমাদের যে মানুষের যে আকাঙ্ক্ষা, এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যাতে পূর্ণ হয়, তার কারণেই কিন্তু আমরা এখনো মাঠে আছি। আর আপনি দেখেন, 90-এর আকাঙ্ক্ষাও কিন্তু পূর্ণ হয় নাই। তো প্রত্যেকটা গণ অভ্যুত্থান এবং বড় একটা বিপ্লবের পরে যে আকাঙ্ক্ষা তৈরি হয়, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হলে অবশ্যই শিক্ষার্থীদের যে বিপ্লবের অংশীদার যারা ছিল, শুধু শিক্ষার্থী না, আমি বলবো যে জামাত, শিবির, বিএনপি আর ইউনিয়ন, বাম, ডান যারা ছিল, প্রত্যেককেই কিন্তু আমরা পাশে চাই এই আকাঙ্ক্ষাকে পরিপূর্ণ করার জন্য। এবং পড়াশোনার যদি বলেন যে সাময়িক ক্ষতিগ্রস্ত যেটার কথা বলছেন, যে আসলে শিক্ষা তো শুধুমাত্র ইউনিভার্সিটি বা স্কুল কলেজ থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে না, রাজনীতির মাঠ থেকেও মানুষ অনেক কিছু শিক্ষা লাভ করে। আপনি মোরালিটি, এথিক্স বা জনজীবন, মানুষ সামাজিক আর্থসামাজিক অবস্থা, জিওপলিটিক্স, এই বিষয়গুলো কিন্তু আপনি বই খাতা কলমে যতটুকু শিখবেন, প্র্যাকটিক্যালি আপনি রাজনীতির মাঠে থেকে দেশের ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে এর থেকে বেশি শিখবেন। তা আমি মনে করি যে এটা আমাদের জন্য কোনো অংশেই লস হচ্ছে না, বরঞ্চ আমি আমার ভার্সিটির ক্লাসরুমে যা শিখতেছি, এখানে আমি এর থেকে বেশি শিখতেছি।
আমি তো আপনার কাছে এই প্রশ্ন উত্তরটি নেব। আসলে আমি এখানে নাইমের সাথে আসলে একমত না, কারণ অ্যাজ এ শিক্ষার্থী আমি নিজে এখন এই জিনিসটার মধ্যে দিয়ে যাচ্ছি। আমার 9 তারিখ ফাইনাল এক্সাম, কিন্তু আমার দেখা গেল যে এইখানে ওখানে দৌড়াদৌড়ি করতে আমি জাস্ট 2টা ঘন্টা ডেইলি সময় দিতে পারছি না, যেখানে আমি আমার ক্লাসে একটা পজিশন হোল্ড করি, সেই পজিশনটা আমি কখনোই চাইবো না হারাতে। আন্দোলনের পর থেকে আসলে আমি শুধুমাত্র মাঝখানে একটা ইনকোর্স পরীক্ষা দিয়েছি। সেই ইনকোর্স পরীক্ষা আহামরি ভালো হয়েছে, আগের মতো তেমন আমি বলবো না, তবে আমার সামনে যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য আমি চাচ্ছি, মন থেকে চাচ্ছি, আমি পড়তে বসতে চাই, কিন্তু আমার পারিপার্শ্বিক কার্যকলাপের জন্য আমি বসতে পারছি না। তো আমি এই জায়গায় আসলে একটু মানে শিবিরের টানতে চাইবো, যে আসলে যে শিবিররা, আপনি বলেন না যে দীর্ঘ পরিকল্পনা হলে আসলে কি হইতে পারে, তো দেখেন আপনি এখনো পর্যন্ত ওরা যারা আছে তাদের কিন্তু একটা সিলেবাস মেনটেন করতে হয়, যে রুটিন মেনটেন করতে হয়, যে এই টাইমে ওই করতে হবে, ওই টাইমে, এবং প্রত্যেকটা স্টুডেন্টের রেজাল্ট হাই। ওরা কিন্তু রাজনীতির মাঠেও আছে এবং হচ্ছে যে পড়ালেখার মাঠেও আছে। সো সেই জায়গায় যদি ব্যালেন্স করতে চাই, ওদেরকে আমি জাস্ট উদাহরণ হিসেবে টেনে আনতেছি, আর কিছুই না। আমি ওরকম কিন্তু কিছু না, আমি অবশ্যই বৈষম্য বিরোধী একজন। আমি বুঝতে পেরেছি, জি জি জি। আমি জাস্ট উদাহরণ টেনে বললাম যে চাইলেই সামাল দেওয়া সম্ভব, ব্যালেন্স করা সম্ভব, এবং আমি চেষ্টা করছি সেই ব্যালেন্সটা করার। রাজনীতির মাঠেও থাকবো, পড়াশোনাতেও আমি মনোযোগ দিব, এবং পড়াশোনার রেজাল্টও একই ধারায় আমি রেখে যাব ইনশাল্লাহ। সচেতনতা, রাজনৈতিক সচেতনতা এই প্রজন্মের সবার প্রয়োজন, এবং এটা আমাদের দেশের জন্য একটা আশীর্বাদও বটে, রাজনৈতিক সচেতনতা এবং অন্যান্য নাগরিক সচেতনতা থাকা। কিন্তু এর বাইরে পড়াশোনা, ক্লাসরুমের পড়াশোনাটাও কিন্তু কোথাও না কোথাও দরকার। তাহলে এই দুটো জিনিসকে আমরা কিভাবে ব্যালেন্স করতে পারি নাইম আবেদিন? আমি কিন্তু আপনার কথা নাকচ করে দিচ্ছি না, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, কিন্তু ওই প্লেসটা, ওই ফাঁকাটা আমরা কিভাবে গ্যাপ করতে পারি? আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ থেকে বা আমার স্ট্যান্ড থেকে। জি, কারণ আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি একজন নির্বাহী কমিটির সদস্য। জি, সেক্ষেত্রে আমি যতটুকু টাইম দিতে হচ্ছে, আমি আমার যেই আরো বন্ধুরা আছে যারা আন্দোলনকারী শিক্ষার্থী ছিল, তারা কিন্তু আমার 100 ভাগের 1 ভাগও টাইম দিচ্ছেন। তারা কিন্তু ঠিকই পড়ার টেবিলেই আছে। তো লাখ লাখ যে সংখ্যাটা বলছেন, এটা আসলে আমি বুঝতে পারছি না কোন লাখ লাখ সংখ্যার কথা বলছেন আপনি। দেখেন, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লাস্ট কর্মসূচি ছিল 31 জুলাই, যেই কর্মসূচি ছিল মার্চ ফর ইউনিটি। এই প্রোগ্রামের আগে লাস্ট আমরা কবে সারা দেশ মিলিয়ে প্রোগ্রাম করেছি বলেন? আপনারা সবাই সারা দেশ মিলিয়ে করেন। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, যে তিতুমিরের, আমি যে আপনাকে লাখ লাখ শব্দটি বলেছি, তারাও তো স্টুডেন্ট, তাদেরকে আপনি বের করতে পারবেন না, ভিন্ন ভিন্ন, ঠিক আছে, তারা সবাই মিলে হয়নি। আপনি একটা জিনিস, আপনি ডিফেন্সিভ হয়ে যাচ্ছেন। আমি কিন্তু আপনাকে বলিনি যে আপনি রেখেছেন সবাইকে, আমি বলছি যে ভিন্ন ভিন্ন ভাবে কিন্তু আমাদের শিক্ষার্থীরা কোনোভাবে যৌক্তিক বলেন, অযৌক্তিক বলেন, যাই হোক না কেন, তারা কিন্তু বাইরে চলে আসছে। এই বৈষম্য বিরোধী আন্দোলনের কিন্তু একটাই মূলনীতি ছিল, বৈষম্যহীন বাংলাদেশ। যদি এখন হলো যে ঠিক আছে সময় লাগবে, কিন্তু এটা তো সিস্টেমেটিক ওয়েতেও করা যায়, কিন্তু এদেরকে হলো যে বাক স্বাধীনতা বলেন আর যেটাই বলেন, এই প্রবণতাটাকে আমরা কীভাবে ব্যালেন্স করে এটা সিস্টেমেটিক ওয়েতে আমরা সরকার বা সংশ্লিষ্ট যারা আছে তাদের কাছে পৌঁছাতে পারি, কথায় কথায় আমরা, যাতে হলো যে আমাদেরকে ঘর ছেড়ে বের না হয়। এখানে আমি একটা সমাধান দেখি, সেটা হচ্ছে, আমি আপনার পয়েন্টটা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে দেখেন, আন্দোলন জুলাই আগস্টে যেই পরিমাণ মানুষের ভিতর একটা স্পিরিট জাগিয়েছে, সেই স্পিরিটটা কিন্তু আমাদের কন্ট্রোলে রাখতে হবে। অর্থাৎ আন্দোলনের পরবর্তী সময়ে যদি আমরা আন্দোলনের স্পিরিট ধারণ করে সেটাকে যদি কন্ট্রোল না করি, সেটা কিন্তু মব জাস্টিসে পরিণত হবে। তো এই কারণে আমাদের উচিত যে আমরা সরকারিভাবে বা বিভিন্ন এনজিও ভিত্তিকভাবে উদ্যোগ নিয়ে হিলিং সার্কেল বা হচ্ছে মানুষকে যে সাইকোলজিক্যাল গ্রুমিং, যেটা অর্থাৎ বিপ্লবোত্তর, ওদের অনেকের আপনার এই পিটিএসডি হয়ে আছে, অনেকের সেটা হয়ে গেছে এবং তারা উত্তেজিত হয়ে যাচ্ছে। কারণ যখন আপনি পুলিশের সামনে, আপনি গুলির সামনে আপনি থাকবেন, আপনার মৃত্যু ভয় চলে যাবে, তখন কিন্তু এই বিষয়টা যদি গ্রুমিং না করা হয়, পরবর্তীতে এটাকে যদি সাইকোলজিস্ট কাউন্সেলিং না করা হয়, তাহলে সেটা কিন্তু একটা সময় এটার একটা নেগেটিভ বহিঃপ্রকাশ হতে পারে। তো এই কারণে আমি মনে করি যে আমাদের উচিত প্রত্যেকটা ক্যাম্পাসে যে পয়েন্টগুলোতে আন্দোলন হয়েছিল সেখানে যাওয়া, কনফারেন্স করা, সেমিনার করা, সেই সেমিনারগুলোতে আমাদের বলা আন্দোলন কি এবং আন্দোলন পরবর্তী সময়ে আমাদের ভূমিকা কি থাকা উচিত,
দেশকে গড়ার জন্য এখন আমাদের অবস্থান কি থাকা উচিত, তাদেরকে একটা স্বাভাবিক অবস্থানে নিয়ে আসার জন্য। Exactly. জি জি। মিতু আক্তার, আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা আসলে কি করতে পারি যাতে এই ব্যালেন্সটা হয় এবং সবাই যাতে একটু স্বাভাবিক অবস্থায় আসে এবং আমাদের তাদের যে চাওয়া আছে সমতার যে বাংলাদেশ সবার চাওয়া সেটাও যাতে পূরণ হয়, একাধারে হলো যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে তাদের স্বাভাবিক জীবনে আসলে ফিরতে পারে। আসলে এই জায়গায় আমি বলবো যে এখানে সব থেকে বড় কোনো শব্দ যদি থাকে সেটা হচ্ছে আস্থা। জনগণের মাঝে এই আস্থার জায়গাটা তৈরি করে দেওয়া সরকারের। আসলে মানুষ কোন পর্যায়ে গিয়ে আন্দোলন করে, যখন কোনো একটা লিগ্যাল প্রসেসে গিয়ে কাজটা না হয় বা তারা এতদিন পর্যন্ত জেনেও যদি কাজটা হচ্ছে না জেনে তারপরে মানুষ রাস্তায় নামে। তো এখন যদি এখন যে সরকার আমাদের আছে সে যদি জনগণের মাঝে আস্থাটা তৈরি করে দিতে পারে এবং সেটা লিগ্যাল ওয়েতে গেলে যদি যৌক্তিক হয়ে থাকে বা ঠিক হয়ে থাকে সঠিক হয়ে থাকে সেটা যদি লিগ্যাল ওয়েতে গেলেই হয়ে যায়, সেই আস্থাটা যদি স্টুডেন্টদের মাঝে, জনগণের মাঝে, আমলাদের মাঝে, সর্বস্তরের মানুষের মাঝে যদি সরকার তৈরি করে দিতে পারে তাহলেই সবাই আসলে মানে এটা সক্রিয় হতে হবে, সক্রিয় হয়ে সবার মাঝখানে ডটগুলো কানেক্ট করতে হবে এবং হলো যে আস্থাটা পুনরুদ্ধার করতে হবে। লিগ্যাল ওয়েতে, সিস্টেম্যাটিক ওয়েতে সময় লাগবে, কিন্তু তারপরও এটা হবে, এই আশ্বাসটা দিতে হবে তাদেরকে এবং এই আশ্বাসের মূল্যটাও রাখতে হবে, তাই তো? আপনাদেরকে অনেক ধন্যবাদ নাইম আবেদিন এবং মিতু আক্তার। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে জানলাম কেন এত আন্দোলন এবং আন্দোলন আসলে কিভাবে কম হতে পারে বলে ভাবেন নাইম আবেদিন এবং মিতু আক্তার, এবং আমরা সেই ভবিষ্যতে এই সব প্রশ্নের উত্তর আমরা আমাদের সরকার, আমাদের জনগণ এবং আমাদের সিস্টেমের কাছ থেকে পাওয়ার অপেক্ষায় আজকের মতো ডেডলাইন ৩৬ জুলাই এখানেই শেষ করব। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নুসরাত জাহান জেরি। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো প্রসঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।